নমস্কার। আজকে তুলা রাশি সম্পর্কে বলবো। মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল 23শে ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এখানটাতে 23শে ফেব্রুয়ারি থেকে একদম এপ্রিলের 2 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আবার রাশি পরিবর্তন করবে। তো মঙ্গলের কীরকম প্রভাব থাকবে, কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কারণ একসাথে কিন্তু 5টি গ্রহ অবস্থান করবে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে লাভবান, আবার কোন বিশেষ উপাচার, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে তুলা রাশি সম্পর্কে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপলব্ধি করতে পারবেন। তবে আজকের আলোচনাটা একটু ভিন্ন রকম হবে, কারণ 5টি গ্রহের আলোচনায় নক্ষত্র কিন্তু হবে না। নক্ষত্রের পরে স্পেশালভাবে আলোচনা করব যখন শতভির সাথে মঙ্গল ঢুকে যাবে, তখন বিশেষভাবে আলোচনা করবে। এখন তো ধনির সাথেই প্রবেশ করবে, ধনির সাথেই থেকে এই পরিবর্তনটা হচ্ছে। তো শতভিসা থেকে শুরু করব, শতভিসা, তারপরে পূর্বা ভাদ্রপদ, এইভাবে খণ্ডভাবে আলোচনাটা করব। আজকে এতগুলো গ্রহের অবস্থান হচ্ছে, তো এই পরিবর্তনেও কিন্তু টুইস্ট থাকছে। এই পরিবর্তনের টুইস্ট থাকছে যে কীরকম টুইস্ট, যে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে একটা অন্য ভূমিকা পালন করবে এই তুলা রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি তো তুলা রাশির ক্ষেত্রে মানে জবরদস্ত একটা ভালো জায়গায় অবস্থান করছে, সেটা হচ্ছে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাশির উপরেই দৃষ্টি পড়ছে, যায় রাশির উপর দৃষ্টি পড়ছে। সেরকম নিজের মূল ত্রিকোণ, অর্থাৎ শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সময়কালে। শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তুলা রাশিকে একদম পঞ্চম দৃষ্টি দিয়ে রাশির উপর দৃষ্টি থাকছে, ভাগ্যের ঘর থেকে অবস্থান করছে। তাহলে এই একটা বিশেষ প্রভাব পড়বে এই সময়কালে। এবং নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি, সেটা হচ্ছে কি সপ্তম দৃষ্টি দিয়ে, তৃতীয় ঘর। আর তার সাথে যে নবম দৃষ্টিটা পড়ছে একদম যে সেই পঞ্চম ঘরে, একদম পঞ্চম ঘরে পড়ছে যে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি, সেটা হচ্ছে কুম্ভ রাশি, শনির মূল ত্রিকোণ রাশি। এবং এইখানে 5টি গ্রহ, তার সাথে রাশির অধিপতি শুক্র। তাহলে কতগুলো জিনিস উঠে যাচ্ছে, রাশির অধিপতি শুক্রের উপরে দৃষ্টি পড়ছে, আবার রাশিকেও দেখছে, কতগুলো অবস্থান। আবার এদিকে কারো গ্রহ শনি, শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, বিভৎস অবস্থান। হিসাব, ম্যাথামেটিক্স, ক্যালকুলেট, এগুলো জিনিস কিন্তু উঠে আসছে এই সময়কালে। শিক্ষা জায়গা চরমভাবে ভালো জায়গা একটা উঠে আসছে। তো যাই হোক, এগুলো আলোচনার মাধ্যমে বলবো আর কি। তো শনির যে অবস্থান, শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। কেন্দ্রের সম্পর্ক শনির সাথে হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির। এবং শনিও কিন্তু দশম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। তো পরিবর্তনটা কিন্তু এরকম হচ্ছে। আর 5টি গ্রহ কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরটা কিসের? আমাদের শিক্ষা দীক্ষার ঘর, আমাদের সন্তানের ঘর, আমাদের প্রেম ভালোবাসার ঘর, আমাদের পূর্বে কর্ম যে করে এসেছি সেই কর্মের ফল এই ঘর থেকে বোঝায়। আমাদের আরাধ্য, আমাদের দেবদেবীর ঘর এই ঘর। সরকারি বেসরকারি কর্মচারী এই ঘর থেকে দেখা হয়। এই ঘর যদি মজবুত থাকে তো রাজনীতিতে একটা ভালো দিশা পেয়ে যাওয়া, সেটাও বোঝায়। শেয়ার মার্কেট বোঝায়, ফটকা ব্যবসা, মা লক্ষ্মীর ঘর। আর এই ঘরে যে গ্রহই অবস্থান করুক তার দৃষ্টি যে পড়বে ওই লাভের ঘরে, যে অর্থাৎ জীবনে যে লাভ, যে কোনো কর্ম করতে গেলে যে লাভ, তার যে জেনারেল নলেজ, সেটাই কিন্তু এই পঞ্চম ঘর। এটাই কিন্তু বুঝায় এই পঞ্চম ঘর থেকে। কারণ যে কোনো কাজ করতে গেলে কিছু তো বিদ্যার প্রয়োজন, নলেজের তো প্রয়োজন। সেটা প্রাথমিক হোক বা তারপরে যে শিক্ষা, সেই জিনিসগুলো তো প্রয়োজন। সেটাই হচ্ছে এই পঞ্চম ঘর। কারণ শিক্ষা না থাকলে মানুষ কিন্তু এগোতে পারবে না, কেউ এগোতে পারবে না। অশিক্ষিত থেকে যাবো, আর অশিক্ষিত থাকলে কী হবে, সারা জীবন অন্ধকার। তো সেই জিনিস কিন্তু পঞ্চম ঘর হচ্ছে এই মেন ঘর। আর পঞ্চম ঘরটাই এই মুহূর্তে অ্যাক্টিভ হচ্ছে। সব কিছুই ভালো, কিন্তু সব কিছু যে গজামিশালি হয়ে গেছে। যেরকম ভালো উঠে আসছে তো সেরকম খারাপ, একদিক ভালো আর একদিক খারাপ, বিভিন্ন রকম দিক। কিন্তু প্লাস পয়েন্টটা কি হচ্ছে, যে গুরুর আশীর্বাদ, গুরুর দিশা, গুরুর রাস্তা, মানে গুরুর দেখানো রাস্তা এই সময়কালে পেয়ে যাচ্ছে এই তুলা রাশি। যেরকম শুক্রের প্রভাব থাকবে, সেরকম দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকবে। দেবগুরু বৃহস্পতি কি ধর্মের ঘর থেকে দেখছে, দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে। নবম ঘর, তো নবম ঘরটা কিসের ঘর? পিতার ঘর, উচ্চশিক্ষার ঘর। ধর্ম জিনিসটা এই ঘর থেকে বোঝানো হয়, দূরযাত্রা এখান থেকে বোঝানো হয়, ঈশ্বরীয় চিন্তা, আধ্যাত্মিক চেতনা, সমস্ত কিছু। একটা ভালো কাজ করবে তার যে অস্তিত্ব, তার যে স্থায়িত্ব, সেই জিনিসও তো এই ঘর থেকে বোঝানো হয়। তো এই সময়কালে একটা যেরকম স্থিরতা থাকবে, সেরকম স্থিরতার মাঝে অস্থিরতাও চালু হবে। তো সেটাকে ট্যাকেল দিবে কে? দেবগুরু বৃহস্পতি দিবে। সেই রকম জিনিস কিন্তু এই যোগে উঠে আসছে। শুধু বুঝতে হবে তুলা রাশিকে ভালো মতন করে যে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকা উচিত। এই যুগে কিন্তু কেউ গন্ডগোল অশান্তি চায় না, সবাই কিন্তু ঠান্ডা মাথাতে চলতে যায়। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে এর নামে বদনাম করে, এ ওকে টিটকারি মারে, এ ওর পা ধরে টানে, এ ওর হাত ধরে টানে। কেউ কাউকে এগোতে যেতে দিতে চায় না। এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের মধ্যে, আমরা কেউ কাউকে এগোতে দিই না। কিন্তু এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে শনির আশীর্বাদ পেয়ে যাচ্ছে আবার এই তুলা রাশি।
সব দিকে এগিয়ে যাবে, কিন্তু জীবনকে একটা লাইনে নিয়ে আসতে হবে, একটা লেন্থে নিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু অতি সহজ না সব কিছু। সংঘর্ষের মধ্যে সব কিছু বড় প্রাপ্তি ঘটে জীবনে। আর এই সংঘর্ষের মধ্যে যে একটা স্থিতিশীল একটা দিশা পেয়ে যাওয়া, একটা দূরদর্শী চিন্তা ভাবনা, সেটা কিন্তু আসবে এই সময়কালে। সেটা নিয়ে আসবে কে? দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আর শনির দেখানো দিশা। শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কারক। তো ষষ্ঠ ঘরে যখনই মজবুত কারক গ্রহ অবস্থান করে, তখন কিন্তু জীবনের দিশা পেয়ে যাওয়া, হার না সহজে মানা, শত্রুদের উপর বিজয় হাসিল পেয়ে যাওয়া, কর্মক্ষেত্রে নিজের গতিকে সবার সামনে তুলে ধরা, এগুলো জিনিস উঠে আসছে। আর পঞ্চম ঘরে যে এতগুলো গ্রহের অবস্থান, শিক্ষা দীক্ষা নলেজ সব দিক থেকে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা এই সময়কালে থাকবে। তবে এই যে বললাম গরমিশাদি, ভালোর মধ্যেও খারাপ। রাহু চলে এসছে, রাহু তো আছে এখানটাতে নিজের নক্ষত্র সদবীর সাথে। এবার মঙ্গলও ঢুকে এলো, তার আগে সূর্য, তার আগে শুক্র থাকবে 1 তারিখ পর্যন্ত। তো শুক্র আবার রাশি পরিবর্তন করবে, আর বুধ থাকবে এখানটাতে একদম এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। বুধ হবে মার্গী বকরি, অনেক কিছু বুধের পরিবর্তন রয়েছে, এগুলো সব আলোচনা করবো তুলা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে, মঙ্গলের এই পরিবর্তনে মানে সবার প্রথম যদি ভালো দিকগুলো উঠে তুলে ধরি, এখানটাতে যেরকম কারগ্রহ বুধ রয়েছে, বুধ কারগ্রহ, কারণ বুধ হচ্ছে ভাগ্যের ঘর, উচ্চ শিক্ষা, আর শিক্ষার ঘরেই অবস্থান করছে, শিক্ষার ঘরেই অবস্থান করছে বুধ। তার সাথে রাশির অধিপতি, তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি, সূর্য প্রশাসন। এখান থেকে কী হবে? খুবই একটা বুদ্ধির দিক, একটা যে কাজই করুক সেই কাজে নতুন আইডিয়া, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, এগুলো চলে আসবে, নিজের প্রতিভা গুণ চলে আসবে। আর রাহুর চলে আসবে কি? অ্যাম্বিশন। রাহু স্বপ্ন দেখাবে বড় বড়, আর সেই স্বপ্নের দিকে ছুটে বেড়া হচ্ছে মঙ্গল, চলো এগিয়ে চলো, শক্তি দিবে, এগুলো দিবে। কিন্তু এগুলো ভালো জায়গা, কিভাবে জীবনে লাভ নিয়ে আসতে হয়, কারণ মঙ্গলের দৃষ্টি সূর্যের দৃষ্টি সব ওই লাভের ঘরে পড়ছে। তো লাভের জন্য বেশি ছোটাছুটি করবে জীবনে, যে আমার লাভ যেভাবে হোক আমাকে অর্থ জোগাড় করতেই হবে, কারণ কম্বিনেশনটা এরকমই তৈরি হয়ে গেছে এখানটাতে। তো এইখানটাতে মেন জিনিস সূর্য শুক্র বুধ, এই জিনিসটা হওয়ার ফলে একটা মানে যে মানে কি বলবো, মানে ভালো অবস্থান হতে যাচ্ছে, ভালো অবস্থান। কারণ রাশির অধিপতি পঞ্চম ঘরে, ভাগ্যের ঘরের অধিপতির সাথে অবস্থান করছে, অবস্থান যথেষ্ট ভালো। আর সূর্য কি? লাভের ঘরের অধিপতি, সূর্য তো নিজের ঘরটাকে দেখবে, দেখবে না? সূর্য তো নিজের ঘরকে দেখবে, আর সেই ঘরে তো কেতু অবস্থান করছে। সেও আবার যে নক্ষত্র পাচ্ছে সেটাও তো শুক্রের নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এটাও তো বিজয়ের পরবর্তী উল্লাস। তো শুক্রের মানে নক্ষত্রে কেতু অবস্থান করছে, কেতু মার্চ মাসের শেষের দিকে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো একাদশ ঘরে কেতু, যতই বলে আমার নিব না তাও টাকা পয়সা আসবে যে পাবো। এটা হচ্ছে কি পরমাত্মা ঈশ্বরের কৃপা, অর্থের প্রতি নেশা থাকবে না, কিন্তু অর্থ জীবনে আসবে। এই জিনিসগুলো হয় কেতুর সাথে, যখনই অর্থের সাথে কানেকশন হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, অনেকে মাথা মানে কি বলবো, অনেকে আবার দুশ্চিন্তা করবে যে কীভাবে অর্থ পাবো, তাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান ভালো নয়, যার জন্য ভালো জ্যোতিষীয় পরামর্শ এই সময়কালে অবশ্যই নেওয়া উচিত এই তুলা রাশিকে। কারণ কি, যে তুলা রাশিতে যখন সূর্য কি লাভের ঘরের অধিপতি, তো লাভের ঘরের অধিপতি সূর্য এই রাশিটাই কিন্তু নিচ হয়ে যায়। তো একে তো বল দিতে হবে, উপাচার করতে হবে। তো যার জন্যই আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে সূর্যের উপাচার কিন্তু এই সময়কালে প্রয়োজন রয়েছে। বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করা উচিত রয়েছে। এবং রাহু আবার আগস্টে আবার মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তো রাহুকে ঠিক করতে গেলে মা সরস্বতী যন্ত্র, অনেকে মা ভগবতীর নাম করে। তো মা ভগবতী তো দুর্গতি নাশেনি, সে তো সর্ব দুর্গতি নাশ করবে। কিন্তু রাহুর মেন অধিপতি হচ্ছে মা সরস্বতী, অর্থাৎ মা সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত। আর এই যন্ত্রগুলো আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে। যাদের একান্তই প্রয়োজন, যাদের গ্রহণযোগ রয়েছে, রাহু অবস্থান খারাপ রয়েছে, মহাদশা চলছে, খারাপ প্রভাব দিচ্ছে, তাদের অবশ্যই যন্ত্রগুলো মানে ব্যবহার করা উচিত। যন্ত্র মানে কি? কবচ ধারণ, এক কথায় বলতে গেলে। তো এগুলো করা উচিত। তো এদিক থেকে বিশাল বড় সাফল্য পাবে শিক্ষা জায়গা, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, এদের জীবনে কিন্তু একটা বড় উন্নতির সম্ভাবনা এই সময়কালে থাকছে। এই শিক্ষা জায়গাটাতে হেভি উন্নতি থাকবে ছাত্রছাত্রীদের, পিতামাতাদের সন্তানের প্রতি যে মানে মেধাবী জিনিসটা আসবে। কিন্তু মানে নেগেটিভটা পরে বলছি, সন্তানদের কিন্তু ভালো একটা পড়াশোনার দিকে যথেষ্ট ভালো থাকবে সেই সমস্ত সন্তান যারা মেধাবী, এক কথায় বলতে গেলে, যাদের ইন্টেনশনটা অন্যরকম রয়েছে, পিতামাতার গাইডে রয়েছে, এগুলো দিক। অর্থাৎ এই সময়কালে পিতামাতাদের সন্তানের পড়াশোনার দিকটা বিশেষভাবে নজর দেওয়া উচিত, তাহলে সাফল্যটা পাবে। আর রাহু আর মঙ্গল, রাহু এখানটাতে যুক্ত আছে, আবার দিকে মঙ্গল, এখানটাতে কী হবে? একটা মানে অঙ্গারক যোগ তৈরি হবে। রাহুর যে অ্যাম্বিশনটা, সেই অ্যাম্বিশনটা কিন্তু অন্যরকম স্বপ্ন দেখাবে। ওই যে বললাম অর্থের দিকে দৌড়ানো, কর্মক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দিয়ে ফেলা, কারণ পুরুষার্থ পরাক্রম করাবে। বাণী সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট ভালো হবে, কিন্তু এই বাণী আবার খারাপ হয়ে যাবে যখন কারো জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। এমন কথা বলবে যে রাগারাগি হয়ে যাবে, বড়দেরকে সম্মান দিবে না, পিতামাতাদের সন্তানের দুশ্চিন্তা বাড়বে কোথায়, যে জেদাজেদি হবে, সম্মান দিবে না, অসম্মান করবে যদি গ্রহের অবস্থান খারাপ যদি থাকে।
আর ইন্টেনশন যদি খারাপ নিয়ে নেয়, পরিবেশটা যদি বাজে পায়, খারাপ ছেলেমেয়েদের সাথে যদি উঠা বসা করে, নেশা ভাঙ এগুলো জীবনে নিয়ে নেবে, এমন নেশা ভাঙ করবে যে মা বাড়ির সম্মান যাই যাই হবে। প্রেম ভালোবাসার দিকে একটা দুশ্চিন্তা থাকবে, যেমন কুকাজ কুকর্ম করবে যে পিতামাতার মান সম্মান নিয়ে টানাটানি হবে, তবে এদিক থেকে কিন্তু সাবধান, এটাও কিন্তু দেখাচ্ছে। তবে আকর্ষণ, ব্যক্তিত্ব আকর্ষণ 1 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে। শুক্র থাকছে যতক্ষণ, তারপর তো শুক্র আবার শনির সাথে জুতি তৈরি করে নেবে, তখন আবার অন্যরকম আলোচনা। কিন্তু শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর প্রেম ভালোবাসার জায়গাটা তো বলে দিলাম, যদি ইন্টেনশন ঠিক রাখতে হবে, নিজের শিক্ষার জায়গাটাকে ঠিক রাখতে হবে, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, তাহলে অনেক দূর যাবে। আর যদি লক্ষ্য স্থির না থাকে, কুঅভ্যাস বদ অভ্যাস নেশা ভাঙের পাল্লায় যদি পড়ে, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। কারণ শতবিশা নক্ষত্রের টাচও দিয়ে দিলাম অল্প, তো সেই সময় বিশেষভাবে আলোচনা করব। কিন্তু এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভাগ্য চরম সঙ্গ পাবে এই সময়কালে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা এইসব মহাজনের সাথে মহাজনের বেলে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য ভালো সময়, ভালো মহাজন পেয়ে যাওয়ার জীবনে। ভালো মহাজন, এক মহাজন ধরেছি, আরেক মহাজন ধরবে, সেখানেতে হবে ইনসেন্টিভের গল্প, যে আপনি এই টাকা দিচ্ছেন, এইটা আমাকে দিতে হবে, এত পার্সেন্টেজ দিতে হবে বছরে, সেরকম হয়ে যাবে। বড় বড় যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো। এই সময়কালে আধ্যাত্মিক দিকটা উঠে আসছে, গুরুজনদের আশীর্বাদ এগুলো পাবে। শিক্ষার দিকে ভালো ভালো মানে ছাত্ররা ভালো ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে, অ্যাকচুয়ালি জ্ঞান নিতে পারবে। শিক্ষার দিকে যথেষ্ট ভালো অবস্থান। যারা কর্মের সন্ধান করছে তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসা কি নৃত্য, চিত্র, সঙ্গীত এগুলোর দিকে যারা ইনভলভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে এই সময়কালে। নিজের পারফরম্যান্সের প্রতি নিজের প্রতিভা গুণ এগুলো উঠিয়ে নিয়ে আসতে পারবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, উচ্চ আধিকারিক পদে রয়েছেন, তাদের জন্য খুবই ভালো অবস্থান। পদোন্নতির যোগ রয়েছে সময়কালে। এবং শিক্ষা কিংবা নিজের কর্মের দৌলতে এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে নিজের কর্মের সুনাম সুখ্যাতির জন্য বিদেশ যাত্রা, বিদেশ ট্যুর হয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। একটা আনন্দের মধ্যে পাচ্ছে, আনন্দের মধ্যে সময় পাচ্ছে এই তুলা রাশি, যথেষ্ট ভালো সময়। এবার খারাপ দিকটা কি? খারাপ দিকটা যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। হঠকারী সিদ্ধান্ত বলতে যে তোমার সে বিষয়ে নলেজ নাই, তুমি ইনভেস্ট করে দিলা, সেটা কিন্তু করলে চলবে না। কারণ শনি কিন্তু কাগজপত্রের হিসাব নিয়ে বসে রয়েছে ষষ্ঠ ঘরে। কারণ কি, ষষ্ঠ ঘরটা হচ্ছে কম্পিটিশনের ঘর। এখানে তো তুমি যে কোনো কাজ করতে হলে তোমাকে ধীরে সুস্থে করতে হবে, শনি কিন্তু এটা বুঝাচ্ছে। কারণ যে নক্ষত্র অবস্থান করছে শনি, উত্তরা ভাদ্রপদ, এটা কিন্তু হিসাবের নক্ষত্র বুঝাচ্ছে। A to Z হিসাব করে তোমাকে চলতে হবে, তাহলেই কিন্তু তোমার সফলতার জায়গাটা উঠে আসবে। ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, এই উত্তরা ভাদ্রপদ, এটা হিসাব ছাড়া কিছু বুঝবে না। অতএব তোমাকে সেইভাবে পা এগোতে হবে। অর্থাৎ তুমি যে এগিয়ে চলে যাচ্ছ, তোমার পা ধরার জন্য কিন্তু শনি বসে রয়েছে, যে তুমি ঠিক মতন করে চলো, তাহলে তুমি সাকসেস পেয়ে যাবো। বুঝে শুনে চলো, তাহলে তুমি সাকসেস পেয়ে যাবো। এবং এই সময়কালে আবেগ বশীভূত হয়ে কোনো ডিসিশন নেওয়া উচিত না। সেরকম আবার ভ্রম তৈরি হবে সম্পর্কের মধ্যে ভালোবাসার জায়গাতে ভ্রম তৈরি হবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। রাহু আর মঙ্গল মনের মধ্যে উদ্বেগ তৈরি করবে, দূরত্ব তৈরি করে দেবে। এমন ভ্রম করবে, মনে হবে যে ওখানেই আমি সব কিছু ফেলে ফুলে দিয়ে গেলাম কারোর কথায়, তাহলে সব শূন্য হয়ে গেল। যার জন্যই বললাম যে হিসাব করে কিন্তু চলতে হবে। আর নিজের অহংকার বোধ, তারপরে ডিসিশন নেওয়ার ক্ষমতা, তারপরে ইগো, এগুলো কিন্তু থাকছে। কারণ সূর্য আর রাহুর জুতি থাকছে। আমি কেন ওর পাশে বসবো প্রেম ভালোবাসার জায়গাতে, সে তো আমার যোগ্য না। আমি কেন ওর সাথে কথা বলবো, সে তো আমার যোগ্য না। এগুলো করা যাবে না। যারা আধিকারিক পোস্টে রয়েছেন বা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, এখানটাতেও চাপলুসিগিরি করতে হবে, কথা শুনে কাজ করতে হবে, উচ্চ আধিকারিককে সম্মান দিতে হবে, তাহলেই তো লক্ষ্য জিনিসটা আসবে। সেই জিনিস বুঝাচ্ছে। তবে যারা দীর্ঘমেয়াদী কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালে কিন্তু মা লক্ষ্মীর আসার প্রবল সম্ভাবনা থাকছে। দীর্ঘকালীন মানে কাজের সাথে, বা যারা দীর্ঘকালীন কোনো কাজ পাওয়ার চেষ্টা করছেন, কোনো টেন্ডার জনিত, তাদের কর্মলাভের সন্ধান এই সময়কাল হচ্ছে। বা যারা কেউ মানে বড় বড় কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, তাদের প্রজেক্ট লাভের সন্ধান এই সময় থাকছে। তবে আরও একটি দিক বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি, গর্ভবতী মায়েরা একটু এই সময়কালে বিশেষভাবে সাবধানে থাকবেন। কারণ সূর্য মঙ্গল রাহুর জুতি রয়েছে, এদিক থেকে সাবধান। আর আরও একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে যারা রিয়েল এস্টেট জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, যাদের জন্মকুষ্ঠিতে সূর্য রাহু মঙ্গল শুক্র জুতি রয়েছে, এই জুতিটা কিন্তু অতটা ভালো না। এই জুতিতে বিবাদিত সম্পত্তি নিয়ে গন্ডগোল অশান্তি তৈরি করে দেয়। অতএব এদিক থেকে সাবধান, যে জায়গা জমি বা কাগজপত্র দেখে কিন্তু লেনদেন করতে হবে। তো যাকে এই সময়কালে কোন উপাচার করবে? প্রতিদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দেন। সূর্যযন্ত্রের সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করেন। যারা গুরু দীক্ষা নেন, অবশ্যই গুরু দীক্ষা নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মঙ্গলবার করে বজ্রংবাণকে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন এবং কাঠকয়লা জলে নিক্ষেপ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং তার সাথে বলবো তলা হওয়া খানা, যেরকম সিঙ্গারা, কচুরি, এ সমস্ত
নিচু মানে সবার মধ্যে বিতরণ করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।